চলুন একটা বেশ পুরনো কিন্তু খুব জরুরি ধাঁধার গভীরে যাওয়া যাক। ব্যাপারটা শুরু হয় একটা ম্যাপকে ঘিরে, ১৯৩১ সালের আদমশুমারির ম্যাপ। সেখানে দেখা যায় সারা পৃথিবীতে যত মুসলিম আছেন তার ১/৩ দক্ষিণ এশিয়ায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই বিশাল মুসলিম কমিউনিটিগুলো কিন্তু ক্ষমতার কেন্দ্রে, মানে দিল্লির আশেপাশে গড়ে উঠেছে একদম প্রান্তে। কেন? শুধু বাংলাদেশেই দেখুন, মুসলিম জনসংখ্যা ৩০০ মিলিয়নেরও বেশি। ভাবা যায় এটা কিন্তু বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার একটা বিরাট অংশ। কিন্তু এত বড় একটা জনগোষ্ঠীর উৎস বা অরিজিনের গল্পটাই আধুনিক ইতিহাসের অন্যতম বিতর্কিত একটা বিষয়। তো এই যে এত বড় একটা প্রশ্ন, এর সবচেয়ে চালু বা কমন ব্যাখ্যাটা কি? আসলে ১০০ বছরেরও বেশি সময় ধরে একটা গল্পই আমরা সবাই শুনে এসেছি। এই গল্পটা হলো ধর্মান্তর বা কনভার্সন থিওরি। বলা হয় বাঙালি মুসলমানরা আসলে নিম্নবর্ণের হিন্দুদের বংশধর। তারা নাকি ব্রাহ্মণ্যবাদী বর্ণপ্রথার অত্যাচার থেকে মুক্তি পেতে দলে দলে ইসলাম গ্রহণ করেছিলেন। এই ধারণাটা প্রথম দিয়েছিলেন একজন ব্রিটিশ অফিসার, হেনরি বেভারলি। আর পরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো লেখকরা এটাকে আরও জনপ্রিয় করে তোলেন। একসময় তো এটাই প্রায় সবাই সত্যি বলে মেনে নিয়েছিল। এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, এই গল্পটা ইসলামকে একটা সামাজিক মুক্তির উপায় হিসেবে দেখায়। মানে ইসলাম এসে মানুষকে মুক্তি দিয়েছে। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, দাঁড়ান, গল্পটা কি আসলেই এত সহজ? আর এখান থেকেই গল্পের একটা বড়সড় মোড় আসছে। প্রশ্নটা হলো, এটা কি আসলেই একটা নিরপেক্ষ ইতিহাস, নাকি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি করা একটা কাহিনী? তাহলে চলুন দেখি এই ধর্মান্তরের গল্পটা আসলে বানানো হলো কেন। অনেক ঐতিহাসিকের মতে এটা কোনো বাস্তবতার ছবি না, বরং এটা ব্রিটিশ ঔপনিবেশিক শাসক আর তাদের সময়ে নতুন করে ক্ষমতা পাওয়া হিন্দু এলিটদের তৈরি করা একটা ন্যারেটিভ। দেখুন কিভাবে একটা পুরো সমাজকে ভেঙে দেওয়া হলো। ১৭৫৭তে পলাশির যুদ্ধ, মুসলিমদের রাজনৈতিক ক্ষমতা শেষ। তারপর ১৭৯৩তে চিরস্থায়ী বন্দোবস্ত, যার ফলে পুরনো মুসলিম জমিদাররা তাদের জমি হারালেন। আর সবশেষে ১৮৩৭-এ ফার্সির জায়গায় ইংরেজি চালু হলো, মানে সরকারি চাকরি বা আইন আদালত থেকেও মুসলিমদের সরিয়ে দেওয়া হলো। এর ফল কি হলো? জমি, সরকারি চাকরি, সম্মান সবই হারাতে শুরু করল মুসলিমরা। এমনকি শিক্ষার ক্ষেত্রেও তারা পিছিয়ে পড়ল। হিন্দু কলেজে ১৮৫৫ সাল পর্যন্ত মুসলিমদের প্রবেশই নিষেধ ছিল। ডব্লিউ হান্টার তার লেখায় পরিষ্কার বলেছেন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মুসলিমরাই ছিল সবচেয়ে বেশি বিদ্রোহী, আর নতুন এলিট শ্রেণী ছিল ব্রিটিশদের প্রতি সহানুভূতিশীল। মানে একটা বিরাট পাওয়ার ভ্যাকুয়াম বা ক্ষমতার শূন্যতা তৈরি হলো। আর সেই খালি জায়গাটা পূরণ করল একটা নতুন শ্রেণী, যারা নিজেদের মতো করে ইতিহাস লিখল। আর এই নিম্নবর্ণ থেকে ধর্মান্তরের গল্পটা তাদের জন্য দারুণ একটা রাজনৈতিক অস্ত্র ছিল। এর মাধ্যমে মুসলিমদের প্রেজেন্সটাকেই প্রশ্নবিদ্ধ করা হলো। বলা হলো, তারা তো আসল বাঙালি সংস্কৃতির অংশ নয়, তারা বহিরাগত। তো এই গল্পটা যদি সত্যি না হয়, তাহলে আসল ঘটনাটা কি? এখানেই আসছে একটা দারুণ বিকল্প থিওরি। ইতিহাসবিদ রিচার্ড ইটনের এই তত্ত্বটা পুরো ছবিটাই বদলে দেয়। দুটো গল্পের ফোকাস দেখুন একদম আলাদা। আগেরটা ছিল একটা পুরনো অত্যাচারী সমাজ থেকে পালানোর গল্প, আর নতুনটা হলো শূন্য থেকে একটা নতুন সমাজ গড়ে তোলার গল্প। এখানে মূল ঘটনাটা ধর্মান্তর নয়, বরং কৃষিভিত্তিক সম্প্রসারণ। আর এর পটভূমি কোনো পুরনো গ্রাম নয়, বরং জঙ্গল আর জলাভূমি কেটে তৈরি করা নতুন জমি। ব্যাপারটা কিভাবে ঘটল ভাবুন। শত শত বছর ধরে গঙ্গা নদী তার গতিপথ বদলে পূব দিকে সরে আসছিল। এর ফলে পূর্ব বাংলায় বিশাল সব নতুন উর্বর চর জেগে উঠল। তখন মুসলিম পীর, দরবেশ আর নেতারা সাধারণ মানুষকে নিয়ে সেই ঘন জঙ্গল পরিষ্কার করতে শুরু করলেন। তারা সেখানে ধান চাষের উপর ভিত্তি করে নতুন নতুন কৃষি বসতি গড়ে তুললেন। আর প্রত্যেকটা নতুন বসতির ঠিক কেন্দ্রে একটা মসজিদ বানানো হতো, যা ছিল একাধারে সামাজিক, অর্থনৈতিক আর আধ্যাত্মিক কেন্দ্র। তার মানে ইসলাম কিন্তু কোনো পুরনো হিন্দু সমাজকে বদলে দেয়নি, বরং একটা নতুন কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠার সাথে সাথেই ইসলামও সেখানে ছড়িয়ে পড়েছিল। এই নতুন গল্পে বাংলার সুফিরা কিন্তু শুধু ধর্মপ্রচারক নন,
তারা ছিলেন এক একজন পায়োনিয়ার বা অগ্রদূত, যারা জঙ্গল সাফাই আর নতুন কৃষি প্রযুক্তির সঙ্গেও জড়িত ছিলেন। এর ফলে কৃষকের জীবন আর ইসলামিক ধার্মিকতার মধ্যে একটা গভীর, একদম মাটির কাছাকাছি সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সম্পর্কের ছাপ কিন্তু আজও বাংলাদেশের গ্রামেগঞ্জে দেখা যায়। এই ব্যাপারটা পাঞ্জাবের ইসলামের সাথে তুলনা করলে আরও পরিষ্কার হবে। পাঞ্জাবের ইসলাম ছিল অনেকটা মধ্য এশীয় ঘরানার, বড় বড় জাঁকজমকপূর্ণ সুফি দরগাকে কেন্দ্র করে, আর এর পৃষ্ঠপোষক ছিল শাসকরা। অন্যদিকে বাংলার ইসলাম ছিল একদম দেশীয়, সাধারণ মানুষের তৈরি করা সাদামাটা টেরাকোটার মসজিদকে ঘিরে। এর স্থাপত্যেও গ্রামের কুড়ে ঘরের বাঁকানো ছালের ছাপ দেখা যায়। এই যে দুটো ভিন্ন ধারা, এটাই দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক পার্থক্যগুলো তৈরি করেছে, যা শেষ পর্যন্ত ৭১ সালে পাকিস্তানের ভাঙনেও একটা বড় ভূমিকা রেখেছিল। কিন্তু প্রশ্ন হল, এত শত বছরের পুরনো একটা ঐতিহাসিক বিতর্ক নিয়ে এখন এত আলোচনার কি দরকার? কারণ এই দুটো উৎপত্তির গল্প শুধু অতীত নিয়ে নয়, এগুলো বর্তমানে একটা জাতির পরিচয় কি হবে তার লড়াই। একটা গল্প বলছে আমরা ধর্মান্তরিত হিন্দু। এই ন্যারেটিভটা একটা সেকুলার বাঙালি পরিচয়কে গুরুত্ব দেয়, যেখানে ইসলাম একটা পরের সংযোজন। আর অন্য গল্পটা বলছে আমরা কৃষিভিত্তিক অগ্রদূত। এই গল্প অনুযায়ী মুসলিম পরিচয়টাই বাঙালি সমাজ গঠনের একেবারে গোড়ায় বা ভিত্তিতে রয়েছে। আর এই টানাপোড়েনটাই আজকের দিনের এই বিতর্ককে আরও উস্কে দিচ্ছে। বাঙালিসি পরিচয়ের মূল ভিত্তি কি? ভাষা আর সংস্কৃতি অর্থাৎ বাঙালি, নাকি ধর্ম অর্থাৎ মুসলিম? এই একটা প্রশ্নের উত্তরের ওপর কিন্তু একটা দেশের জাতীয় ছুটির দিন, স্কুলের সিলেবাস, এমনকি ফরেন পলিসি পর্যন্ত নির্ভর করে। তাহলে আমরা কি দেখলাম? বাঙালি মুসলমানের উৎসটা একটা খুবই জটিল আর রাজনৈতিকভাবে সংবেদনশীল প্রশ্ন। যে জনপ্রিয় ধর্মান্তর তত্ত্ব আমরা শুনে এসেছি, সেটার বিপরীতে এখন একটা তথ্য প্রমাণভিত্তিক কৃষি সীমান্ত তত্ত্ব দাঁড়িয়ে গেছে। পুরনো গল্পটা আসলে ঔপনিবেশিক ক্ষমতা আর এলিট শ্রেণীর স্বার্থে তৈরি হয়েছিল। আর এই পুরো ঐতিহাসিক বিতর্কটা বুঝতে পারলে বাংলাদেশের আজকের দিনের আইডেন্টিটি পলিটিক্স বা পরিচয়ভিত্তিক রাজনীতিকে বোঝা সম্ভব। বলা হয় ইতিহাস লেখে বিজয়ীরা। যদি তাই হয়, তাহলে আজকের দিনে বাঙালি মুসলমানের গল্পটা বলার অধিকার কার? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের ভাবতে বাধ্য করে যে অতীত আসলে কতটা গভীরভাবে বর্তমানকে নিয়ন্ত্রণ করে, আর ইতিহাসের কলমটা সত্যি কার হাতে ধরা থাকে।